শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের ভোক্তার আচরণ তত্ত্ব উপযোগ বিশ্লেষণ এই অধ্যায়ে আমি আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকবা। দ্বিতীয় বর্ষ মনোযোগ দিয়ে ভিডিওটি তোমরা 2 থেকে 3 বার দেখবে এবং আমার বিশ্বাস ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি শুরু করতেছি। আচ্ছা, এই অধ্যায়ে আমি মূলত আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো হচ্ছে প্রথমে উপযোগ কী, পর্যায়গত উপযোগ কী, পরিমাণগত উপযোগ কী, প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক কী, পরোক্ষ উপযোগ অপেক্ষক কী। এরপর আমরা দেখতে পাবো মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কী, অথবা তোমার সেগুলোর নর্মাল ডেফিনেশন কী। তারপর আমরা দেখতে পাবো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কী। তারপর আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো হচ্ছে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তারপরে আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি দেখব। সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা ড্র করতে পারি। তারপর আমরা তোমার হচ্ছে হীরা পানি ধাঁধা নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা সর্বশেষে এই অধ্যায় থেকে আমরা ভোক্তার উদ্বৃত্ত নিয়ে কথা বলে অধ্যায়টি শেষ করব। তোমরা মনোযোগ দিয়ে আমার সঙ্গে থাকবে আমি আশা করতেছি। দেখো, প্রথমে আমি বলতেছি উপযোগ কী। আচ্ছা, তোমরা সবাই জানো কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলে। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে ওই দ্রব্যের উপযোগ বলে। উপযোগকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, তোমরা মোটামুটি বিষয়টি জানো। একটি হচ্ছে পরিমাণগত উপযোগ, একটি হচ্ছে পর্যায়গত উপযোগ বা গুণগত উপযোগ। পরিমাণবাচক বা সংখ্যাবাচক উপযোগের ধারণাটি প্রথম দেয় হচ্ছে আলফ্রেড মার্শাল, এবং পর্যায়গত বা গুণবাচক উপযোগের ধারণাটি সর্বপ্রথম দেয় হিগস। আচ্ছা, বিষয়টি নাম থেকেই পরিষ্কার যে উপযোগকে যদি সংখ্যার মাধ্যমে দেখাও সেটি হবে সংখ্যাবাচক উপযোগ, আর উপযোগকে যদি তুমি তুলনা করে দেখাও সেটি হবে পর্যায়গত উপযোগ। যেমন আমি যদি বলি আমি কলা ভোগ করে 10 একক মজা পেলাম, এটি হবে পরিমাণবাচক উপযোগ। আবার যদি আমি এভাবে বলি আমার আম থেকে কলাকে বেশি ভালো লাগে, কলা থেকে লিচুকে বেশি ভালো লাগে, লিচু থেকে আমার বেদানা বেশি পছন্দ, তখন সেটা হয়ে যাবে আবার পর্যায়গত উপযোগ। এই আচ্ছা, এরপর আমরা দেখতে পাবো প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক বিষয়টি কী। আমরা জানি অপেক্ষক বলতে বোঝায় স্বাধীন এবং অধীন চলকের মধ্যকার আমরা যে সম্পর্ক, যদি আমরা অন্যয় বা সম্পর্ক যদি দেখাই ফাংশন আকারে, সেটিকে আমরা বলবো হচ্ছে তোমার অপেক্ষক। আসলে এখানে আমরা বলছি প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক। আমরা যদি উপযোগকে সরাসরি দ্রব্যের সঙ্গে উপযোগের সম্পর্ক যদি আমরা সরাসরি দেখাতে পারি সেটিকে আমরা বলবো প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক। আর যদি আমরা উপযোগকে দ্রব্যের সঙ্গে সম্পর্ক না দেখিয়ে দ্রব্যের দাম এবং আয়ের সঙ্গে সম্পর্ক দেখিয়ে প্রকাশ করি সেটি হয়ে যাবে পরোক্ষ উপযোগ অপেক্ষক। আমরা বিষয়টি নিয়ে আপাতত বেশি কিছু বলবো না, এটি মূলত তোমাদের মাস্টার্সের অধ্যয়নের একটি বিষয়। আমরা যখন মাস্টার্সে যাব তখন আমরা বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। এরপর আমরা দেখতে পাবো হচ্ছে মোট উপযোগ, গড় উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে আসলে আমরা কি বুঝি। আমরা জানি যে কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা একসঙ্গে ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে আমরা বলছি মোট উপযোগ। আমি আবারও বলছি, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোক্তা একসাথে ভোগ করে সর্বমোট যে তৃপ্তি লাভ করে তাকে আমরা বলছি মোট উপযোগ। আবার যদি আমি বলি গড় উপযোগ কি, গড় উপযোগ হচ্ছে মোট উপযোগকে যদি আমরা দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করি তবে আমরা পাবো হচ্ছে গড় উপযোগ। এখন প্রান্তিক উপযোগ কি, অতিরিক্ত 1 একক ভোগ বৃদ্ধির কারণে মোট উপযোগের যে পরিবর্তন হয় এটিকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। আমি আবারও বলছি, অতিরিক্ত 1 একক দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আমরা এভাবেও বলতে পারি সর্বশেষ বা লাস্ট ইউনিট থেকে আমরা যে তৃপ্তি লাভ করি তাকে আমরা বলতে পারি প্রান্তিক উপযোগ। যেমন মনে করো তুমি 10টি দ্রব্য ভোগ করে 50 একক মজা পেলে, এই 50 একক হচ্ছে তোমার মোট উপযোগ। এখন যদি গড় উপযোগ বের করতে বলি কীভাবে বের করবে, মোট উপযোগ ভাগ দ্রব্যের পরিমাণ, 50 ভাগ 10 সমান হচ্ছে 5 একক, এই 5 একক তোমার গড় উপযোগ। এবার যদি বলি প্রান্তিক উপযোগ কীভাবে বের করবে, তাহলে কীভাবে বের করবো, 10 নম্বর দ্রব্য থেকে তুমি যে তৃপ্তি লাভ করেছো সেটি হবে তোমার প্রান্তিক উপযোগ। এরপর আমরা দেখতে পাবো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক। আমরা এটি চিত্রের মাধ্যমে দেখো। ধরো এখানে কয়েকটি দ্রব্য দিই, 1 2 3 4 5। মোট উপযোগ রেখাটি এমন হয়, দেখো মোট উপযোগ এটি,
আর সংখ্যা দিয়ে দেখাই, ধরো 10, 18, 24, 26 এভাবেই থাকবে। এখানে দেখো 10, 8, 6, 4 কি দেখতে পাচ্ছি আমরা? দেখো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় মোট উপযোগ বাড়ছে। যতই তোমার দ্রব্যভোগ করে মোট উপযোগ বাড়ছে, এই মোট উপযোগ আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু তোমার মোট উপযোগ বাড়তেছে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। প্রান্তিক উপযোগের দিকে দেখো, প্রথম দ্রব্য ভোগ করে তুমি যে মজা পেয়েছো, দ্বিতীয় দ্রব্য ভোগ করে তোমার মজার পরিমাণ কমে গেছে। আমরা যদি আরো সহজে দেখাই, যদি তোমাদেরকে বলা হয় যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে মূল সম্পর্কটা আসলে কি, তোমরা কিভাবে লিখবে? বিষয়টা হচ্ছে এই, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়, ঠিক আছে? এর পরেও যদি তুমি ভোগ বাড়াও তখন তোমার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। আবারও দেখো, বিষয়টি খুবই সহজ, যদিও ফার্স্ট ইয়ারে তোমরা কি দেখেছ, আমি আরেকবার দেখাই। বিষয়টা হচ্ছে এই যে এটাকে আমি বলছি মোট উপযোগ রেখা, এই রেখা থেকেই এটি আসতে পারে। আমি দেখাই, দেখো, যখন মোট উপযোগ সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম, তখন প্রান্তিক উপযোগ হবে শূন্য। এটাকে প্রান্তিক উপযোগ রেখা বলছি, এটা মোট উপযোগ রেখা বলছি। এর আগে তুমি যদি ভোগ করো তাহলে মোট উপযোগ বাড়বে ক্রমহ্রাসমান হারে। প্রান্তিক উপযোগ শুরু থেকেই কমছে এবং এখানে এসে মোট উপযোগ যখন সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ শূন্য হচ্ছে। এর পরেও যদি ভোক্তা ভোগ করে তখন যেটা হবে, মোট উপযোগ কমে যাবে, প্রান্তিক উপযোগ কমে সেটা ঋণাত্মক হবে। এই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখতে পাবো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, খুবই সহজ বিধি, তোমরা বিষয়টি অনেকেই জানো। বিধিটি হচ্ছে এই, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্য ভোক্তা ক্রমাগত ভোগের মাধ্যমে মোট উপযোগ বাড়লেও ওই দ্রব্যের প্রতি তার আগ্রহ কমতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আমি আবারও বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্য ক্রমাগত ভোগের মাধ্যমে ভোগ করলে ভোক্তার ওই দ্রব্যের প্রতি আগ্রহ কমতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আচ্ছা, যেমন আমি তোমাদেরকে উদাহরণটা দিই। ধরো তুমি 60টি কমলা ভোগ করলে, প্রথম কমলা তোমাকে যে মজা দিবে, দ্বিতীয় কমলা থেকে তুমি সেই মজা পাবে, তৃতীয় কমলা থেকে সে মজা পাবে। যতই তোমার কমলা ভোগের পরিমাণ বাড়বে ততই তোমার কমলার প্রতি একটা অনাগ্রহ সৃষ্টি হবে। ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে তোমার যে উপযোগ কমে যাচ্ছে বা প্রান্তিক উপযোগ কমে যাওয়া, এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আমরা প্রথমে বিষয়টি সূচি আকারে দেখব, তারপর আমরা বিষয়টি চিত্র আকারে উপস্থাপন করব। দেখো, বিষয় হচ্ছে এই, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি দ্রব্য আমরা ভোগ করব। এখানে হচ্ছে মোট উপযোগ টিইউ, প্রান্তিক উপযোগকে আমরা এমইউ দেখাই, মার্জিনাল ইউটিলিটি, টিইউ মোট উপযোগ, টোটাল ইউটিলিটি। প্রথম দ্রব্য ভোগ করে 10 একক মজা পেয়েছো, দুটি দ্রব্য ভোগ করে 18। এটি আমি কাল্পনিকভাবে ধরছি, তোমরা আবার ঘাবড়ানোর কিছু নেই, মান কোথা থেকে আসছে এটা আমি আমার মতো করে ধরে নিয়েছি। 24, 28, 30, 30, 28। আর এখানে দেখো, ধরো প্রান্তিক উপযোগের জিনিসটি আমি আরেকবার বুঝাই দিই। সর্বশেষ একক থেকে ভোক্তা যে তৃপ্তি লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে। ধরো তুমি দুটি দ্রব্য ভোগ করলে, তাহলে দ্বিতীয় দ্রব্য থেকে যে তৃপ্তি লাভ করবে সেটি হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। আবার যদি এমন হয় যে তুমি 3টি দ্রব্য ভোগ করলে, তাহলে তৃতীয় দ্রব্য থেকে যে তুমি যে তৃপ্তি লাভ করবে সেটি হবে প্রান্তিক উপযোগ। তার মানে সর্বশেষ দ্রব্য তোমাকে যে তৃপ্তি দেবে সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন দেখো, যদি তুমি একটি দ্রব্য ভোগ করলে আর ভোগ করলে না, তাহলে মোট উপযোগ যা হবে প্রান্তিক উপযোগও ঠিক তাই হবে। তুমি 2টি দ্রব্য ভোগ করলে, তুমি মোট 18 একক মজা পেলে, তার মানে দ্বিতীয় দ্রব্য থেকে তুমি
অতিরিক্ত 8 একক মজা পেয়েছো। 3টি দ্রব্য যখন ভোগ করলে তখন তুমি সর্বমোট 24 একক মজা পেলে, কিন্তু 3 নম্বর দ্রব্য তোমাকে 6 একক মজা দিল। 4টি দ্রব্য ভোগ করে তুমি 28 একক মজা পেলে, 4 নম্বর দ্রব্য থেকে তুমি 4 একক মজা পেলে। 5টি দ্রব্য ভোগ করে 30 একক মজা পেলে, 5 নম্বর দ্রব্য থেকে তুমি 2 একক মজা পেলে। 6টি দ্রব্য যখন তুমি ভোগ করলে তখন মোট উপযোগ সর্বোচ্চ হলো, তখন তোমার প্রান্তিক উপযোগ হচ্ছে 0। এর পরেও যদি তুমি ভোগ করো তখন তোমার প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে, মোট উপযোগও কমে যাবে। দেখো তুমি যতই তুমি ভোগের পরিমাণ বাড়াচ্ছ ততই তোমার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। 10, 8, 6, 4, 2, 0, -2। মোট উপযোগ বাড়লেও বাড়াটা কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। অর্থাৎ ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার উপযোগ, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আমার মনে হয় বিষয়টি তোমরা মোটামুটি পরিষ্কার। এখন আমি চিত্রভিত্তিক উপস্থাপন করব, তোমরা দেখো। দেখতে পাচ্ছ? দেখো, ওকে। বিভিন্ন বইয়ে এই চিত্রটি বিভিন্নভাবে আঁকা আছে, বাট আমার মনে হয় এটি খুব সহজ এবং এটি তোমরা বুঝতে সহজ হবে তোমাদের। দেখো, প্রথমে আমরা মোট উপযোগ রেখাটি দেখাই। 3, 4, 5, 6, 7। ঠিক একইভাবে তোমরা নিচে নিচে 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এখানে আমরা মোট উপযোগ দেখাবো, এখানে আমরা প্রান্তিক উপযোগ দেখাবো। দেখো, আমরা বিগত সূচিরই চিত্রভিত্তিক উপস্থাপন দেখছি। প্রথম দ্রব্য ভোগ করে 10 একক, 2টি দ্রব্য ভোগ করে 18, 3টি দ্রব্য ভোগ করে 24, 4টি দ্রব্য ভোগ করে 28, 5টি দ্রব্য ভোগ করে 30, 6টি দ্রব্য ভোগ করেও 30, 7টি দ্রব্য ভোগ করে আবার 28। তাহলে দেখো, আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে আমরা যে রেখাটি দেখতে পাবো সেটি হচ্ছে তোমার মোট উপযোগ রেখা। এখান থেকে আমরা প্রান্তিক উপযোগ রেখা, আগে তোমরা দেখো মোট উপযোগ রেখাটি। প্রথম দ্রব্য ভোগ করে 10, 2টি দ্রব্য ভোগ করে 18। যখন তোমরা দেখো 6 নম্বর দ্রব্য ভোগ করেছো তখন কি হয়েছে দেখো, 6 নম্বর দ্রব্য যখন ভোগ করেছো তখন, আচ্ছা আমরা কি চিত্রটা আঁকি। প্রথম দ্রব্য ভোগ করছো তোমার প্রান্তিক উপযোগ 10, দ্বিতীয় দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ 8, তৃতীয় দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ 6, চতুর্থ দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ 4, পঞ্চম দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ 2, ষষ্ঠ দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ 0, সপ্তম দ্রব্য ভোগ করছো প্রান্তিক উপযোগ -2। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে আমরা কি পাবো, একটা নিম্নগামী প্রান্তিক উপযোগ রেখা। তার মানে হচ্ছে তোমার ভোগের পরিমাণ যতই বাড়তেছে তোমার মোট উপযোগ বাড়লেও সেটা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, আর প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে। যতই ভোগ বাড়ছে ততই প্রান্তিক উপযোগ কমছে। যখন তুমি 6 নাম্বার একক ভোগ করছো তখন তোমার মোট উপযোগ হচ্ছে সর্বোচ্চ, ওই অবস্থায় প্রান্তিক উপযোগ হচ্ছে 0। এরপরে তুমি আবারও যদি ভোগ করো তোমার মোট উপযোগও কমে যাচ্ছে, তোমার প্রান্তিক উপযোগ কমে ঋণাত্মক হচ্ছে। অর্থাৎ ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এটা খুবই সহজ বিধি, আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য বিধির ন্যায় এই বিধিরও সীমাবদ্ধতা রয়েছে। যেমন মনে করা যদি এমন হয় যে 2টি দ্রব্য ভোগের মধ্যে যদি সময় ব্যবধান খুব বেশি হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। যেমন তোমাকে যদি আজকে আমি একটা মিষ্টি খেতে দিই, 3 দিন পরে যদি 2টো মিষ্টি খেতে দিই, তুমি খেতে পারবে না? আমার মনে অবশ্যই খেতে পারবে। তার মানে 2টি দ্রব্য ভোগের মধ্যে যদি সময় ব্যবধান বেশি হয় তবে এই বিধি কার্যকর হবে না। আবার যদি এমন হয় যে দ্রব্যের পরিমাণ যদি যথেষ্ট না হয় তাহলেও কিন্তু এই বিধি কার্যকর হবে না। মনে করো তোমার খুব পানির পিপাসা লেগেছে, আমি তোমাকে 1 চা চামচ পানি দিলাম, তোমার কি পানির আগ্রহ কমবে? এরপর তোমাকে আমি 2 চা চামচ পানি দিলাম, তোমার কি পানির আগ্রহ কমবে? না। অর্থাৎ দ্রব্যের পরিমাণ যদি যথেষ্ট যদি না হয় তবে এই বিধি কার্যকর হবে না। আবার যদি এমন হয়, শখের দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এই বিধি কার্যকর হবে না। মনে করো তোমার পুরাতন ডাক টিকিট বা স্ট্যাম্প জমানো তোমার একটা শখ, তুমি যতই স্ট্যাম্প জমাবো এটার কি আগ্রহ তোমার কমবে? কখনোই। তার মানে শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। আবার এমনও হতে পারে
তোমার মধ্যে যদি অনুকরণ প্রবণতা থাকে তাহলে কিন্তু এই বিধি কার্যকর হবে না। কারণ মনে করো তোমার অনুকরণ, তুমি অন্যের গলার হাত দেখে তোমার মনে হবে যে তোমার এটা কিনতে হবে, তাহলে কি তোমার আগ্রহ কমবে? না। অনুকরণ প্রবণতা থাকলেও এই বিধি কার্যকর হবে না। আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, বই থেকে দেখে নিও। আচ্ছা, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা আঁকতে পারি। দেখো, একবার দেখে নাও চিত্রটি। আচ্ছা, আমরা এখন দেখাবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আচ্ছা দেখো, আমরা জানি চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। আচ্ছা, তার আগে আরেকটি জিনিস দেখানো জরুরি, সেটি হচ্ছে দাম এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মানে আমরা এভাবে যদি বলি, ভোক্তার ভারসাম্য কোলন দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, এটা আগে দেখে নাও। বিষয়টা হচ্ছে এমন যে মনোযোগ দিয়ে দেখবে, দ্রব্যের একক। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এই, আচ্ছা তোমরা বিষয়টি হয়তো বা আমার সঙ্গে একমত হবা যে আমরা কতক্ষণ পর্যন্ত কোনো জিনিসের দাম দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমি ওই জিনিস থেকে তৃপ্তিটা অনেক বেশি পাবো ততক্ষণ পর্যন্ত আমি দাম দেব। আমি যদি দেখি যেই দামটা দিচ্ছি তার থেকে আমার তৃপ্তির পরিমাণ কম, তাহলে কি আমি তাকে আর ওই দামটা দিতে যাব, বা ওই সময় কি আমি আর ওই দ্রব্যটা ভোগ করবো? কখনোই না। তার মানে দাম এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে দাম এবং প্রান্তিক উপযোগের মাধ্যমে আমরা কিভাবে ভারসাম্যে পৌঁছাতে পারি। আমরা জানি ভারসাম্যের, সব ভারসাম্যেরই শর্ত থাকে, এই ভারসাম্যেরও শর্ত রয়েছে। দেখো, ভোক্তার যদি এমন অবস্থা হয় যে তোমার এখানে খেয়াল করো, এটা হচ্ছে দাম, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। দেখো, এই বিন্দুতে দেখতে পাচ্ছ এমইউ সমান পি, এই বিন্দুতে তোমরা দেখতে পাচ্ছ এমইউ সমান পি। প্রশ্ন হচ্ছে ভারসাম্যটা আসলে কোথায় হবে। দেখো, যদি এমইউ গ্রেটার দেন পি হয়, ভোক্তা দাম বাড়াতে বাড়াতে, কারণ হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ দাম থেকে বেশি, ভোক্তা আরও ভোগ করবে যতক্ষণ পর্যন্ত না তার পি সমান সমান এমইউ হয়। আবার যদি এমন হয় যে প্রান্তিক উপযোগ থেকে দাম যদি বেশি হয়, তখন ভোক্তা কি করবে, সে কিন্তু তোমার হচ্ছে ওই জিনিসটা আর ভোগ করতে চাবে না। তো না চাইতে না চাইতে বিষয়টা কমতে কমতে আবার পি সমান সমান এমইউতে আসবে। তার মানে হচ্ছে যখন দাম এবং প্রান্তিক উপযোগ দুটি পরস্পর সমান হবে তখনই ভোক্তার ভারসাম্য নির্ধারিত হবে। প্রশ্ন হচ্ছে এটা যে দাম এবং প্রান্তিক উপযোগ সমান হলেই কি ভারসাম্য হবে? না, দাম সমান সমান প্রান্তিক উপযোগ হচ্ছে এই ক্ষেত্রে ভারসাম্যের প্রথম শর্ত। আরেকটি শর্ত পূরণ হতে হবে, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হতে হবে। দেখো, এইখানে প্রান্তিক উপযোগ কি ক্রমহ্রাসমান? না, এই পয়েন্টে প্রান্তিক উপযোগ হচ্ছে ক্রমবর্ধমান, তাই এক্ষেত্রে ভারসাম্য হবে না। ভারসাম্য হবে এখানে, কেন? কারণ এই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। এই হচ্ছে সম্পর্ক। এইভাবে আমরা দাম এবং প্রান্তিক উপযোগের মাধ্যমে ভারসাম্যে পৌঁছাতে পারি। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আচ্ছা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে চাহিদা বিধিটি আসলে কি। আমরা জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, আবার দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। ঠিক আছে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, এটি চাহিদা বিধি, তোমরা জানো। আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগত ভোগের মাধ্যমে, কোনো ভোক্তা কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করলে ওই দ্রব্যের প্রতি তার আগ্রহ ক্রমান্বয়ে কমতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার প্রান্তিক উপযোগ কমে যাওয়া, এই প্রবণতাকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। প্রশ্ন হচ্ছে এখন কিভাবে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে আমরা চাহিদা রেখা আঁকবো। দেখো,
কোনো দ্রব্য যতই তুমি ভোগ করতেছো তোমার কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে। তার মানে দ্রব্যের একক বৃদ্ধির সঙ্গে তোমার প্রান্তিক উপযোগের একটি বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। তার মানে দ্রব্যের একক যত বাড়তেছে তোমার প্রান্তিক উপযোগ তত কমে যাচ্ছে। এখন মার্শালীয় উপযোগ তত্ত্বের একটি ধারণা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির এখানে ধরে নেওয়া হয়েছে। অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকা অবস্থায় দাম এবং প্রান্তিক উপযোগের মধ্যেও একটি সম্পর্ক রয়েছে। যেহেতু দাম এবং প্রান্তিক উপযোগের সমতা স্থলে দ্রব্যের একক বা চাহিদা নির্ধারিত হয়, তাহলে যদি দ্রব্যের এককের সঙ্গে প্রান্তিক উপযোগের বিপরীতমুখী সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই দামের সঙ্গেও দ্রব্যের এককের একটা বিপরীতমুখী সম্পর্ক থাকবে। এই জন্য যেহেতু তোমার চাহিদা বিধি আমরা জানি যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, অবশ্যই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। সুতরাং অবশ্যই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সঙ্গে অবশ্যই চাহিদা রেখার সম্পর্ক রয়েছে। আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে আমি আরেকবার বলি। যেহেতু কি বলে প্রান্তিক উপযোগ এবং দ্রব্যের এককের মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক আছে, যে আমরা দেখলাম যে দ্রব্যের একক যতই বাড়ছে প্রান্তিক উপযোগ ততই কমে যাচ্ছে। আবার মার্শালের উপযোগ তত্ত্বে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকায়, আবার মনোযোগ দিয়ে শুনবা তোমরা, মার্শালি উপযোগ তত্ত্বে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকায় দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগের সমতা স্থলেই দ্রব্যের একক বা চাহিদা নির্ধারিত হয়। এখন যেহেতু দ্রব্যের এককের সঙ্গে প্রান্তিক উপযোগের ঋণাত্মক সম্পর্ক আছে, তার মানে অবশ্যই দামের সঙ্গেও দ্রব্যের এককের একটা ঋণাত্মক সম্পর্ক থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে অবশ্যই প্রান্তিক উপযোগের সঙ্গে দামের একটা সম্পর্ক আছে, এবং আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়ে আমরা চাহিদা রেখা আঁকার একটা সম্ভাবনা আছে, এবং আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দিয়েই চাহিদা রেখা আঁকবো। দেখো, ফ্যান বন্ধ করে দিয়েছি তো প্রচণ্ড গরম লাগতেছে, কারণ ফ্যান দিলে সাউন্ডটা ক্লিয়ার আসবে না, এই জন্য ফ্যানটা বন্ধ করছি। দেখো, এটা হচ্ছে আমরা এখন দেখছি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে কিভাবে আমরা চাহিদা রেখা আঁকবো। দেখো, এই হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ দেখাবো। এখানে এখানে আমরা দেখাবো হচ্ছে দাম। এই হচ্ছে প্রান্তিক উপযোগ, এই হচ্ছে দাম। এটা হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা। দ্রব্যের পরিমাণ, বিষয়টি মনোযোগ দিয়ে দেখো। আমি বলছি দ্রব্যের একক যত বাড়বে প্রান্তিক উপযোগ তত কমবে। আবার দ্রব্যের একক যত তুমি বেশি কিনবা ততই তোমার দামটা কমে যাবে। অর্থাৎ যেহেতু প্রান্তিক উপযোগের সঙ্গে দ্রব্যের একটা নেগেটিভ সম্পর্ক আছে, আবার প্রান্তিক উপযোগ এবং দামের সমতা স্থলে দ্রব্যের একক নির্ধারিত হয়, তার মানে অবশ্যই দামের সঙ্গে দ্রব্যের পরিমাণের একটি সম্পর্ক রয়েছে। তার মানে দাম যদি বাড়ে মানে অর্থাৎ এখানে তোমার প্রান্তিক উপযোগ যদি দামের সমান হয়, তার মানে প্রান্তিক উপযোগ যদি বেশি হয়, তখন তুমি প্রথম দ্রব্য মানে একটি ভোগ করলে প্রান্তিক উপযোগ বেশি, দ্বিতীয় দ্রব্য ভোগ করার কারণে কিন্তু প্রান্তিক উপযোগ কমে গেছে। ঠিক একইভাবে দ্রব্যের দাম যখন বেশি থাকে তখন তোমরা কম ভোগ করবা, দ্রব্যের দাম যখন কমে যায় তখন তোমরা বেশি ভোগ করবা। এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। বিষয়বস্তু হচ্ছে এই প্রান্তিক উপযোগ রেখা থেকে আমরা কিভাবে চাহিদা রেখা আঁকতে পারি। প্রান্তিক উপযোগ আমরা আঁকলাম, এটা প্রান্তিক উপযোগ থেকে আমরা এই যে দাম এবং পরিমাণ দিয়ে আমরা চাহিদা রেখাটা এঁকে ফেললাম। বিষয়টা হচ্ছে এই যে তোমার যেহেতু বিষয়টা কেন এমন হয়েছে, দেখো আবার শোনো, মনোযোগ দিয়ে শুনবা। এটা হচ্ছে যেহেতু দাম এবং যেহেতু প্রান্তিক উপযোগ এবং দ্রব্যের এককের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে, এবং মার্শালের তত্ত্ব অনুযায়ী অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকায় দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগের সমতা স্থলে দ্রব্যের চাহিদা বা দ্রব্যের একক নির্ধারিত হয়। এই জন্য অবশ্যই দ্রব্যের তোমার দামের সঙ্গে দ্রব্যের প্রান্তিক উপযোগের একটা সম্পর্ক আছে। মূলত এই জন্যই তোমার হচ্ছে আমরা এইভাবে চাহিদা রেখাটা আঁকতে পারি। শেষ। এবার আমরা দেখবো হচ্ছে তোমার
সমপ্রান্তিক উপযোগ বিধি। বিধিটি বেশ চমৎকার এবং বিধিটি তোমাদের জন্য মোটামুটি নতুন। আমি জানি না ফার্স্ট ইয়ারে এটি পড়েছিলে কিনা। আচ্ছা, সমপ্রান্তিক উপযোগ বিধি। ভোক্তা বিধিটি হচ্ছে এই: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয়ে এমনভাবে ব্যয় করে যাতে তার প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হয়। আবার শোনো, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয় এমনভাবে ব্যয় করে যাতে তার প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত পরস্পর সমান হয়। ওই ক্ষেত্রে দামের অনুপাত অর্থের প্রান্তিক উপযোগের সমান বলে ধরে নেওয়া হয়। আবারও শোনো, ওই ক্ষেত্রে প্রদত্ত দামের অনুপাত অর্থের প্রান্তিক উপযোগের সমান বলে ধরে নেওয়া হয় এবং ওই অবস্থাতেই ভারসাম্য নির্ধারিত হয়। আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনবা। অন্যান্য অবস্থা স্থির থাকলে ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয় এমনভাবে ব্যয় করে যাতে তার প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত সমান হয় এবং ওই অবস্থায় দামের অনুপাত, দাম এবং প্রান্তিক উপযোগের অনুপাত অর্থের প্রান্তিক উপযোগের সমান হলেই ভারসাম্য অর্জিত হয় বা ভোক্তার সর্বোচ্চ উপযোগ লাভ করতে পারে। এই হচ্ছে মূল বিধি। ঠিক আছে, এখন আমরা বিধিটি আলোচনা করব। ধরে নিই এক্স এবং ওয়াই হচ্ছে দুটি দ্রব্য। এক্স এর দাম হচ্ছে পি এক্স, ওয়াই এর দাম হচ্ছে পি ওয়াই। এক্স এর প্রান্তিক উপযোগ হচ্ছে এম ইউ এক্স, ওয়াই এর প্রান্তিক উপযোগ এম ইউ ওয়াই। ধরে নাও পি এক্স হচ্ছে 4, পি এক্স হচ্ছে 5, পি ওয়াই হচ্ছে 4, আর বিধিটির শর্ত অনুযায়ী ভারসাম্য হবে এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই সমান পি এক্স বাই পি ওয়াই সমান সমান ল্যামডা। ধরে নাও এখানে ল্যামডা হচ্ছে 4, ল্যামডা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ, এটি হচ্ছে 4 ধরে নিলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারি: এম ইউ এক্স বাই পি এক্স সমান এম ইউ ওয়াই বাই পি ওয়াই সমান সমান ল্যামডা। এই হচ্ছে ভারসাম্যের শর্ত। এটা হচ্ছে প্রান্তিক উপযোগের অনুপাত, এটি হচ্ছে দামের অনুপাত। যদি অর্থের প্রান্তিক উপযোগের সমান হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে। আচ্ছা, এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে, দেখো আমাদের একটি কাল্পনিক সূচি এখন দেখাতে হবে। এই বিধিটির বেশ তাৎপর্য রয়েছে অর্থনীতিতে। দেখো, আমরা আগে একটা সূচি দেখবো। আমরা সূচি থেকে বিষয়টি আগে ব্যাখ্যা করবো, ধরুন আমরা চিত্রভিত্তিক আলোচনায় যাবো। দেখো, ধরো 5টি দ্রব্য, 1 2 3 4 5। এটি হচ্ছে এম ইউ এক্স, এটি হচ্ছে এম ইউ ওয়াই, মানে প্রথম দ্রব্যের এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ, এটি হচ্ছে ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ। এবার আমরা অনুপাতটি বের করি: এম ইউ এক্স ডিভাইডেড বাই পি এক্স, এম ইউ ওয়াই ডিভাইডেড বাই পি ওয়াই। এই তাহলে দেখো, আমরা দেওয়া আছে, আমরা ধরে নিছি পি এক্স হচ্ছে 5, পি ওয়াই হচ্ছে 4 এবং ল্যামডা হচ্ছে 4, এটা আমরা ধরে নিছি। দেখো, এখন আমরা মনে মনে ধরি যে প্রথম এক্স থেকে তুমি 25 একক মজা পাও, দ্বিতীয় থেকে 20, তৃতীয় 15, চতুর্থ 10, পঞ্চম 5। যতই ভোগ করতেছো, আমি এটা কাল্পনিকভাবে ধরছি, ভোগের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার উপযোগ কমে যাচ্ছে। এই সেম জিনিস তোমার ওয়াই এর ক্ষেত্রে 24, 20, 16, 12, 8। এবার আমরা অনুপাতটি বের করি: 25 ভাগ 5 5, 20 ভাগ 5 4, 15 ভাগ 5 3, 10 ভাগ 5 2, 5 ভাগ 5 1। আবার এম ইউ ওয়াই দেখো, এবার 24 ভাগ 4 6, 20 ভাগ 4 5, এভাবে 16 ভাগ 4 4, 12 ভাগ 4 3, 8 ভাগ 4 2। এখন কোথায় ভারসাম্য হবে? মনোযোগ দিয়ে দেখো, ভোক্তা তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্য ক্রয় এমনভাবে ব্যয় করবে যাতে তার প্রতিটি দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত সমান হয় এবং ওই অবস্থায় দ্রব্যের প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। এখানে অর্থের প্রান্তিক উপযোগ হচ্ছে 4,
তাহলে আমাদের দেখো এখানে মনোযোগ দিয়ে, ভোক্তা যদি 2টি এক্স এবং 3টি ওয়াই যদি ভোগ করে, তাহলে দাম এবং প্রান্তিক উপযোগের অনুপাত তার অর্থের প্রান্তিক উপযোগের অনুপাতের সমান হয়। তার মানে আমরা বলতে পারি ভোক্তা যদি 2টি এক্স দ্রব্য এবং 3টি ওয়াই দ্রব্য ভোগ করে, তবে তার দাম এবং প্রান্তিক উপযোগের অনুপাত তার অর্থের প্রান্তিক উপযোগের সমান হয়। ওই অবস্থাতেই তোমার সমপ্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে, অর্থাৎ ভোক্তা ভারসাম্যে পৌঁছাবে। এই হচ্ছে ব্যাখ্যা। এখন আমরা চিত্রভিত্তিক আলোচনা যাব। তোমরা একবার দেখে নাও। আচ্ছা, দেখো এবার আমরা চিত্রভিত্তিক আলোচনায় যাচ্ছি। বিষয়টি একেবারেই সহজ। নিচে থাকবে হচ্ছে তোমার দ্রব্যের একক, উপরে প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত mu/p। ধরো এইটা একটা রেখা, ধরো এটি x দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত। এটি হচ্ছে ধরে নাও y দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত। এখন এটা হচ্ছে এখানে অর্থের প্রান্তিক উপযোগ দেখানো হবে, মানে প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। ধরলা ও আর হচ্ছে, এটা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। ও এম হচ্ছে তাহলে তোমার হচ্ছে এক্স দ্রব্যের অনুপাত দেখাচ্ছে, আর ও এন হচ্ছে তোমার ওয়াই দ্রব্যের তোমার হচ্ছে ইয়া দেখাচ্ছে, মানে ও এম এই যে রেখাটি, এই রেখাটি এক্স দ্রব্যের তোমার হচ্ছে দামের অনুপাত ও প্রান্তিক উপযোগের অনুপাত দেখাইতেছে, আর এই রেখাটি তোমার হচ্ছে ওয়াই দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত দেখাচ্ছে। দেখো, যদি কে এম এক্স দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত যদি ওয়াই দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের সমান হয় এবং এই দুইটি যদি অর্থের প্রান্তিক উপযোগের সমান হয়, তাহলে আমরা বলবো যে সমপ্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। আবার দেখো চিত্রটি, কিছুই না, একদম সহজ। এই একটি রেখা দিবে, টান দিলে ও আর এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। এখানে আমরা দেখাচ্ছি দ্রব্যের একক, ধরো এটা এন, এটা হচ্ছে এম, এটা কে, এটা পি, এটা ওয়াই দ্রব্যের, এটা এক্স দ্রব্যের। আমরা বলছি যে এন কে হচ্ছে এক্স দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত দেখাচ্ছে, আর এম পি হচ্ছে ওয়াই দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত দেখাচ্ছে। এখন ও আর হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ, তার মানে এক্স দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত, ওয়াই দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ সমান হলে তোমার হচ্ছে ভারসাম্য বা সমপ্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে। এই হচ্ছে বিধি, একদম সহজ। এখন অন্যান্য বিধির মধ্যে এই বিধিরও সমস্যা আছে, যেমন ধরো যে তোমার সমস্যা বলবো না, সমালোচনা বলা যায়। যেমন ধরো অর্থের প্রান্তিক উপযোগ আসলে স্থির না, এটা একটা সমস্যা আছে, বা এটা তোমার হচ্ছে একটা বিশাল ত্রুটি। এই মার্শালের উপযোগ তত্ত্ব যা আছে ওখানে কিছু অনুমিতি ধরে নেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। মূল সমস্যাটা হচ্ছে এই তত্ত্বের অর্থের প্রান্তিক উপযোগ কখনো স্থির থাকে না। এই আচ্ছা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তোমরা দেখে নাও একবার চিত্রটি। এখন আমরা সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে আমরা কিভাবে আমরা চাহিদা রেখা আঁকতে পারি সেটা আমরা দেখব। দেখো, তোমরা সমপ্রান্তিক উপযোগ বিধিটি দেখেছো। আমরা দেখো সমপ্রান্তিক উপযোগ বিধিতে তোমরা দুটি দ্রব্যের ক্ষেত্রে দেখেছো, আর আমরা বিধির ক্ষেত্রে দেখেছি mu(x/px) সমান mu(y/py) সমান ল্যামডা। এই হচ্ছে তোমার শর্ত ছিল। এখন আমরা যখন সমপ্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে যাব, আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমরা দেখেছিলাম এটি হচ্ছে একটি রেখা, এটা ধরো এক্স দ্রব্যের জন্য ও এম,
এখানে মনে করো ছিল, এটা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ, সেম জিনিস আমরা আলাদা করে দিলাম, এটা হচ্ছে ওয়াই দ্রব্যের জন্য মনে করো ও এন। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখন আমরা ধরে নিলাম কোনো কারণে তোমাদের হচ্ছে এক্স দ্রব্যের দামটা কমে গেছে, ওয়াই দ্রব্য অপরিবর্তিত আছে। এক্স দ্রব্যের দাম যদি কমে যায় তোমাদের কি মনে হচ্ছে, এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এম ইউ বাই পি, এখানেও এম ইউ বাই পি, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে দাম, এখানে হচ্ছে এক্স দ্রব্যের দাম, এখানে হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ। দেখো এটা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির, আমরা জানি অর্থের প্রান্তিক উপযোগ স্থির। আমি বললাম যে কোনো কারণে মনে করো এক্স এর দাম কমে গেছে, এক্স এর দাম যদি কমে যায় তুমি আগের থেকে বেশি পরিমাণ এখন এক্স ভোগ করবা না, অবশ্যই তুমি আগের থেকে এক্সের পরিমাণ ভোগের পরিমাণ বাড়াবা। তুমি ধরো এই পরিমাণ এক্স ভোগ বাড়ালা, কেন তুমি ভোগ বাড়াইছো এ পর্যন্ত, ধরো এটা কে, তাহলে তোমার আগে তুমি ভোগ করতে হচ্ছে এই পরিমাণ, ধরো এটা কিউ ওয়ান, এই যে এই পরিমাণ ভোগ করতে। এখন দাম যেহেতু কমে গেছে এখন তুমি ভোগের পরিমাণ এতটুকু বাড়াইছো না, তার মানে তোমার ভোগের পরিমাণ এতটুকু বাড়বে। কেন বাড়ছে, দাম কমে গেছে এই জন্য তুমি ভোগের পরিমাণ বাড়িয়েছো। এই দুইটি টাকাকে যদি আমরা নিচে প্লট করি তাহলে আমরা যে রেখাটি পাবো এটিকে আমরা বলছি হচ্ছে চাহিদা রেখা। এখন যে জিনিসটি গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ে আমরা মূলত মোটামুটি আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। এখন আমরা একটি নতুন জিনিস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এটি কি বলে হচ্ছে হীরা পানি ধাঁধা। তোমরা মোটামুটি সবাই মোটামুটি বিষয়টি সম্পর্কে অজ্ঞ আছে, জানো মোটামুটি, আমার ধারণা সেটা হচ্ছে একটু চিন্তা করে দেখো যে হীরার দাম এত বেশি কিন্তু হীরার প্রয়োজন কি খুব বেশি হয়, কিন্তু পানির প্রয়োজন অনেক বেশি কিন্তু পানির দাম অনেক কম, কেন? এটা এক ধরনের ধাঁধা, এটাকে বলে মূল্যের আপাত অসামঞ্জস্যতা বা ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। এটা তোমার হচ্ছে 19 শতাব্দীর শেষ দিকে জেভন্স, ওয়াল্ডাস বিভিন্ন অর্থনীতিবিদ আসছে। মার্শালের সময় থেকে ওর আগ পর্যন্ত অর্থনীতিবিদদের ধারণা ছিল যে তোমার কোনো জিনিসের দাম নির্ভর করে তার মোট উপযোগের উপরে, কিন্তু জেভন্স, ওয়াল্ডাস বলছে যে না, কোনো জিনিসের দাম আসলে তোমার মোট উপযোগের উপর নির্ভর করে না, বরঞ্চ প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে। দেখো চিন্তা করে দেখো যে এটা কেন একটা সমস্যা। আমরা জানি যেটার প্রয়োজন বেশি, ডিমান্ড বেশি হয়, সেটার প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পানির ক্ষেত্রে দেখো পানির ডিমান্ড অনেক বেশি কিন্তু পানির প্রাইস কম। আবার তোমার হীরার ডিমান্ড কিন্তু অত না কিন্তু হীরার প্রাইস অনেক বেশি। এই হচ্ছে এক ধরনের অসামঞ্জস্যতা। এখন কেন অসামঞ্জস্যতা এবং পরবর্তীতে কীভাবে এটি সমাধান হয়েছে সেটা আমাদের জানতে হবে। দেখো একটা নর্মাল বিষয় হচ্ছে আমরা জানি যেটার যোগান বেশি হয় সেটার তোমার হচ্ছে দাম কম হয়। তোমরা বলতে পারো যে পানির যোগান যেহেতু অনেক বেশি এই জন্য পানির তোমার হচ্ছে দাম কম হয়, আবার হীরার যোগান যেহেতু অনেক কম এই জন্য হীরার প্রাইস অনেক বেশি হয়। এভাবে তুমি সমস্যার সমাধান করতে পারো। তবে আরেকটা বিষয় আছে, দেখো যেটার যোগান বেশি হয় সেটার কিন্তু তোমার হচ্ছে মোট উপযোগ অনেক বেশি হয় কিন্তু প্রান্তিক উপযোগ অনেক কম হয়। আবার শোনো, যেটার যোগান বেশি হয় সেটার মোট উপযোগও বেশি হয় কিন্তু প্রান্তিক উপযোগ কম হয়। পানির ক্ষেত্রে চিন্তা করো, পানির মোট যোগান অনেক বেশি এবং মোট উপযোগও অনেক বেশি, এই জন্য পানির প্রান্তিক উপযোগ কম বিধায় পানির দাম কম। হীরার ক্ষেত্রে চিন্তা করো, হীরার মোট যোগান অনেক কম বিধায় হীরার মোট উপযোগও অনেক কম। যেহেতু হীরার মোট উপযোগও কম এই জন্য হীরার প্রান্তিক উপযোগ অনেক বেশি বিধায় হীরার দাম বেশি। তার মানে আমরা দুটি জিনিস দেখলাম, একটি হচ্ছে যেহেতু তোমার পানির যোগান অনেক বেশি এজন্য পানির প্রাইস কম হয় এবং হীরার যেহেতু যোগান অনেক কম এজন্য হীরার প্রাইস বেশি হয়। আরেকটি জিনিস হচ্ছে আমরা জানি যে জিনিসের যোগান বেশি হয় সেটার মোট উপযোগও বেশি হয়, আর মোট উপযোগ যে জিনিসের বেশি হয় সেটার প্রান্তিক উপযোগ অটো কমে যায়, আর যেটার প্রান্তিক উপযোগ কমে যায় সেটার দাম কম হয়। আবার তুমি যদি হীরার ক্ষেত্রে চিন্তা করো, হীরার মোট যোগান অনেক কম এই জন্য হীরার মোট উপযোগও কম, কিন্তু এই মোট উপযোগ কম বিধায় হীরার প্রান্তিক উপযোগ অনেক বেশি হয় এবং এজন্যই হীরার দাম অনেক বেশি হয়। এই হচ্ছে তোমার মূল বিধিটি, হীরা ও পানির যে ধাঁধা সেটি হচ্ছে এটি। আচ্ছা, এখন আমরা যে সর্বশেষ যে বিষয়টি দেখব সেটি হচ্ছে তোমার ভোক্তার উদ্বৃত্ত। আচ্ছা,
বিষয়টি খুব সহজ। আমরা জানি যে ভোক্তার উদ্বৃত্ত ধারণাটা দেয় হচ্ছে তোমার ডুপিট, ইকোনমিস্ট ডুপিট। 1840 সালে সে এটা দেয় সম্ভবত। পরবর্তীতে আলফ্রেড মার্শাল এসে বিধির কিছুটা আপডেট করে। বিধিটা হচ্ছে এই, কোনো দ্রব্যের জন্য ভোক্তা যেই দাম দিতে চায় এবং প্রকৃতপক্ষে যেই দাম দেয়, এই দুইটার পার্থক্য হচ্ছে ভোক্তার ভোগোদ্বৃত্ত। আমি আবারও বলছি, কোনো দ্রব্যের জন্য ভোক্তা যেই দাম দিতে চায় এবং প্রকৃতপক্ষে যেই দাম দেয়, এই দুইটার পার্থক্য হচ্ছে ভোক্তার ভোগোদ্বৃত্ত। দেখ, আমরা একটা চিত্র দেখি। মনে করো তুমি বাজারে গিয়েছ 20,000 টাকা নিয়ে টিভি কিনবে। সেই টিভিটা তুমি পেয়ে গেছো হচ্ছে 15,000 টাকায়। তার মানে এই যে অংশটা দেখতেছো না, এটা হচ্ছে তোমার উদ্বৃত্ত বা ভোগোদ্বৃত্ত। ঠিক আছে, এই হচ্ছে এই অধ্যায় মূল বিষয়বস্তু। ও আরেকটা জিনিস আছে, আমি আবারও বলতেছি, অধ্যায়টা উপযোগ নিয়ে এবং পুরো অধ্যায়টার মানে মূল ফোকাস হচ্ছে মার্শাল। এই যা তোমরা দেখতেছো এই অধ্যায় সব হচ্ছে মার্শালের ক্রিয়েশন। কিন্তু এই তত্ত্বের, এই অধ্যায়ের উপযোগ তত্ত্বের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে উপযোগ আসলে পরিমাণগত না, যা সে ধরে নিছে। একটা জিনিস হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির না, যা সে ধরে নিছে। মূলত মার্শালের ওই উপযোগ তত্ত্বের প্রধান যে সমস্যা যদি বলো, এই দুইটাই সমস্যা বলা যাবে না, এটা একটা সমালোচনা বলতে পারি, একটু সীমাবদ্ধতা ছিল। এতটুকুই থাক আজকে। তোমরা বই যদি থাকে তোমাদের, বইটা একবার খুলবে, আমার মনে হয় বিষয়গুলো তোমরা পরিষ্কার হবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।